প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম স্বর্ণ সন্ধানী, দ্বিতীয় খণ্ড। শুরু করছি তৃতীয় অংশ। তার মানেই ঝামেলা হবে, তীব্র কণ্ঠে বলে উঠল মোর। দুদিনের প্রস্তুতি পর্বের পর যাত্রার জন্য তৈরি হয়ে গেল জিম সদল বলে। প্রতিদিনই এ ধরনের দল চলেছে সোনার সন্ধানে। কাজেই মহিলাদের ছাড়া আর কারো প্রতি কোনো উৎসাহ দেখালো না ডেডউডবাসী। 9 জনের শক্তিশালী একটি দল যাচ্ছে, দলনেতা সহ। যন্ত্রপাতি, খাবার দাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র বোঝাই করা হয়েছে খচ্চরদের পিঠে। প্রতিটি লোক সশস্ত্র। হগম্যানের কেবিনের বাইরে পৌঁছতে পরিচিত মুখ চোখে পড়ল হ্যাস্টির। ট্যাগার্ট, সাভেজ, ডেনিস চাক, কিং, যার চমকপ্রদ পলায়নের খবর জানা হলো ওর। এছাড়াও বিশালদেহী এক লোককে ঘোড়ার পিঠে বসে থাকতে দেখতে পেল, জয়ী টেম্পেস্ট। ওকে সন্দেহের দৃষ্টিতে মাপছে মাইনার। ওর পাশে ঘোড়া নিয়ে গেল হ্যাস্টি। ফাঁসির ব্যবসা কেমন চলছে? জয়ী গলা পরিষ্কার করে থুতু ফেলে তিরস্কারের সুরে বলল, এখনো মনে রেখেছ? সবার তোমাকে সন্দেহ হয়েছিল। তুমি দোষী নও জেনে আমি নিজেও খুশি হয়েছি। লোকটার আন্তরিকতা উপলব্ধি করে হেসে আলতো মুঠোয় একটা ঘুষি মারল হ্যাস্টি। একটু মজা করছিলাম, বলল। ভালুকের থাবার মতন একটা হাত ওর হাতটা চেপে ধরল। চওড়া হাসি ফুটল জয়ীর মুখে। তুমি এখানে জুটলে কি করে? জিজ্ঞেস করলো হ্যাস্টি। আমার ক্লেম ফুরিয়ে গেছে, তাই আর কি কপাল ঠুকতে জুটে পড়লাম, বলল জয়ী। কাল রাতে চাকা ঘুরাতে গিয়ে ফতুর হয়ে গেছি। বার্ডের সুপারিশে এখানে সুযোগ পেয়েছি। ভাবলাম অন্তত খাওয়ার খরচটা যদি ওঠে। সমবেত অশ্বারোহীদের জরিপ করে গলা খাদে নামালো ও। হগম্যান উঁচু মহলের লোক হলেও খুব সাধারণ মানুষদের নিয়েছে। চোখের কোণে ওদের দেখে নিল হ্যাস্টি। তাই তো দেখছি, স্বীকার করল। মেয়েগুলোর কথা আলাদা, ছবি থেকে উঠে আসা যেন, বলে চলল জয়ী। ওই যে একজন আসছে, পরে দেখা হবে পার্টনার। ক্যাথি হগম্যানকে ঘোড়ায় চেপে এদিকে আসতে দেখে দ্রুত পিছিয়ে গেল ও। উত্তেজনায় চকচক করছে মেয়েটির চোখ। মর্নিং ইন্স, বলল নিচু মিষ্টি স্বরে। তো বুনো এলাকায় আবার একসঙ্গে ঘুরে বেড়াবো আমরা? তেমনই তো মনে হচ্ছে, বলল হ্যাস্টি। উল্টানো নরম হ্যাটটা থেকে পরিপাটি এসপারের হিল অবধি ভ্রমণ করল ওর দৃষ্টি। তোমার ভাই ভালো ঘোড়া দিয়েছে তো তোমাকে? এই বুট পরে হাঁটতে কষ্ট হবে। এবার আর হাঁটার কোনো সম্ভাবনা নেই, কাটা কাটা উত্তর দিল ক্যাথি। আমার ঘোড়া ফেল করলে সোজা তোমার কাছে চলে আসব। সিলভার দুজনকে বইতে পারবে, দুষ্টমির ছলে বলল। বইতে পারবে, বইবে কিন্তু আলাদা কথা, শুকনো গলায় বলল হ্যাস্টি। মর্নিং মিস ল্যাড। ডেডউডকে কিছুদিনের জন্য বিদায় জানাচ্ছি আমরা। চিরদিনের জন্যে হলে বেশি খুশি হতাম, মন্তব্য করল ক্যাথি। গলার সুরে বোঝা গেল মনের কথাই বলেছে। রওনা দিলে পর হ্যাস্টির পাশে পাশে চলল। অনুসরণ করছে ডিউ। কিউটির পিঠে অনিশ্চিত ভঙ্গিতে বসে মোটা একটা লাঠি দুলিয়ে ভয় দেখাচ্ছে। ঘৃণা মিশ্রিত চোখে ওকে জরিপ করলো জানোয়ারটা। হাড্ডিসার নাকে বাড়ি খেতে মাথা নামিয়ে চপলতার সঙ্গে আগে বাড়ল। আরোহী বিজয় হুঙ্কার ছাড়ল। জাদুদণ্ড এখনো কাজ দিচ্ছে ইন্স, চেঁচিয়ে বলল। লরা আর জিম জোড়া বেঁধে এগোচ্ছে।
মালবাহী খচ্চরগুলোকে পেছন থেকে তাড়িয়ে আনছে দলের বাদবাকি সদস্যরা। শিগগিরই গিরিখাতের সরু ঢাল ত্যাগ করল ওরা, রওনা হলো অজানার উদ্দেশ্যে। ডিউয়ের পরামর্শ মতো কাউবয় নতুন একটা ঘুরপথে নিয়ে যাচ্ছে দলটিকে। হগম্যানকে জানতে দেয়া যাবে না ও ডেডউডের হাত খানিক কাছাকাছি আছে। তর্ক জুড়ে ছিল বুড়ো। ঝগড়া বাঁধলে ও সাহায্য চেয়ে পাঠাক, সেটা চাই না। খনির অবস্থা কোন রাস্তায় জানা আছে হ্যাস্টির, কিন্তু রুক্ষ প্রান্তর সোজাসাপটা পথে এগোতে দিচ্ছে না ওদের, প্রায় দ্বিগুণ করে দিচ্ছে প্রকৃত দূরত্ব। এ মুহূর্তে একটি খাড়া শৈলশ্রেণীর চূড়োয় এসে দাঁড়িয়েছে ওরা। এখান থেকে দেখা যায় বহুদূর, ধূসর পাথুরে পর্বতসারি, ফারের ঘন কালো বন, সবুজে মোড়া উপত্যকা এবং গভীর খাড়া গিরিখাত সামনে ছড়িয়ে রয়েছে যতদূর চোখ যায়। সূর্যের খরতাপ সত্ত্বেও বাতাসে শীতের চোরা কামড় আর পাইন শাড়ির সুগন্ধ টের পাচ্ছে ওরা। শৈলশ্রেণীর ঢাল বেয়ে নেমে যাচ্ছে সবাই। এমনই সময় আচমকা বলে বসলো ক্যাথি, তুমি ডেডউডে এসেছো কেন? টাকার প্রতি কোনো আগ্রহ তো তোমার দেখছি না। একটা পয়সা ফেলে দেখো, ঝাঁপিয়ে পড়বো। ঠাট্টার সুরে বলল হ্যাস্টি। কিন্তু মেয়েটি হাসলো না দেখে ভোঁতা গলায় জুড়ে দিল, দুজন লোককে খুঁজতে এসেছি আমি। বন্ধু? ওদেরকে বন্ধু বলতে পারছি না, হেয়ালি করে জবাব দিল হ্যাস্টি। তারপর আবেগের তাড়নায় বলে ফেলল, কেন পশ্চিমে ভবঘুরে জীবন কাটাচ্ছ? একদিন না একদিন প্রতিশোধ নেবে। ও নেবে, এও বলল। বিস্ফারিত নেত্রে ওর কথাগুলো গিলল ক্যাথি। কিন্তু ধরো ওদের যদি খুঁজে না পাও, জিজ্ঞেস করলো ও। তাহলে বলবো ভাগ্য ওদের পক্ষে, আমার বিপক্ষে। তোমার জীবনটা তো ফুরিয়ে যাবে। ব্যাপারটা আমি সেভাবে দেখছি না। আমি হাত গুটিয়ে বসে নেই, কাজ করে যাচ্ছি। এ মুহূর্তে ডিউকে সাহায্য করছি সোনার খনির খোঁজ পেতে। জিমকেও জুগিয়ে দিল ক্যাথি। হ্যাঁ, বলল। তবে আমার বিশ্বাস তোমার ভাই একাই যথেষ্ট। তীব্র সিলেস্টা মুখ ফসকে বলে ফেলে বিব্রত বোধ করল হ্যাস্টি। ভেবেছিল প্রতিবাদ করবে ক্যাথি, কিন্তু ওর হতভম্ব মুখের চেহারা দেখে হেসে ফেলল। তুমি ঠিকই বলেছ, বলল। জিমের ব্যাপারে আমার কোনো মোহ নেই। নিজেকে সাহায্য করার কাজটা ও খুবই ভালো পারে। ওদিকে জিম হগম্যান সঙ্গী হিসেবে লরাকে অমনোযোগী আবিষ্কার করল। মুরের অনুপস্থিতি প্রচণ্ড আঘাত দিয়েছে ওর মনে। আহত হয়েছে ওর অহংবোধ। বলল ওর নাকি আগ্রহ নেই। বাক্যটা ওকে যেমন ব্যথা দিয়েছে তেমনি ক্ষুব্ধ করে তুলেছে। জিমের কণ্ঠস্বরে ছেদ পড়ল ওর ভাবনায়। মোর আমাদের সঙ্গে এলেই পারত। শহরে নিশ্চয় কোনো বড় ধরনের আকর্ষণ আছে, যার জন্যে ইন্সের সঙ্গ ছাড়তেও দ্বিধা করেনি ও। ছায়া ঘনালো লরার মুখে। সেলুনের মেয়েগুলোর কথা মনে পড়ে গেল চট করে। কিন্তু ক্ষণিক পরে ওর মাথাটা উঠে গেল গর্বিত ভঙ্গিতে। মৃদু হাসি ওর ঠোঁটে। মিস্টার ইন্স খুব যে দুঃখ পেয়েছে মনে হচ্ছে না, পাল্টা বলল। একজন লোক থাকলেই কি আর না থাকলেই কি? তাই তো, বলল জিম। তোমার দেখাশোনার জন্য আমাদের সঙ্গে অনেক লোক আছে লরা। যদি না থাকতো তবে ফিরে গিয়ে আরও লোক নিয়ে আসতাম। অদ্ভুত এক কোমলতা প্রকাশ পেল জিমের কণ্ঠে। হালকা চালে জবাব দেওয়ার চেষ্টা করল লরা। খনিটা হাতছাড়া হতে পারে আপনার। ডাকোটার সমস্ত সোনার চেয়েও আমার কাছে তোমার দাম বেশি, আকুল স্বরে বলল জিম। আমি বড়লোক হতে চাই শুধু তোমার জন্যে। তুমি আমার কথা ভাবো লরা। আবেগ ঘন নিচু কণ্ঠস্বর, কালো আকুতিপূর্ণ চোখ প্রত্যয় উৎপাদন করল লরার। আপনি আমাদের জন্য অনেক করেছেন, এখনো করছেন, বিড়বিড় করে বলল। আমি আপনাকে খুবই পছন্দ করি মিস্টার হগম্যান। জিম মুস্কি হাসি ওর ঠোঁটে।
বেশ জিম, শুদ্ধ করে নিল লরা। কিন্তু আমি এখনো ভেবে দেখিনি। শেষ করতে পারল না ও। লজ্জায় লালচে হয়ে গেছে মুখ। ঠিক আছে, নম্র স্বরে বলল জিম। আমি ইঙ্গিতটুকু দিতে চাইনি, কিন্তু কি করব বলো? আর সামলাতে পারলাম না নিজেকে। এখনই জবাব চাইছি না আমি, তুমি ভেবে দেখো। ওর সৌজন্য আর বিবেচনাবোধ স্পর্শ করলো মেয়েটিকে। জিম এমনটাই চেয়েছিল। ধন্যবাদ দেওয়ার সময় লরার চোখের ভাষা দেখে হাওয়া লাগলো জিমের মনের পালে। ক্যাথিকে এ ব্যাপারে এখন কিছু বলো না কেমন? পরামর্শ দিল। ও একটু অদ্ভুত কিসিমের মেয়ে। তাছাড়া একমাত্র ভাইকে নিয়ে মেয়েদের একটু ঈর্ষাবোধ কাজ করে, জানোই তো। মাইলের পর মাইল পাড়ি জমালো ওরা। ধুলো, জল, কাদা মারিয়ে পথ করে নিয়ে এগোচ্ছে। ওদের গাইড কটনউডের ছায়াঘেরা ছোট্ট একটি নদীর তীরে যাত্রা বিরতি দিলে খুশি হয়ে উঠল সবাই। ডেনিস, তুমি তো একসময় হোটেলে চাকরি করতে, বলল জিম। রান্নার দায়িত্বটা তোমাকেই দিচ্ছি। উনুন ধরিয়ে কফি চড়াও। হাসি ফুটিয়ে তুলল বেটে লোকটি, সদা বিরক্ত চেহারায়। গাইতি কোদালের চেয়ে পট আর প্যান বেশি পছন্দ ওর। শুকনো কাঠ জড়ো করতে লেগে পড়ল লোকেরা, এবং জিম ফের যোগ দিল মহিলাদের সঙ্গে। খোশ মেজাজে আছে সে, বোঝা যাচ্ছে। ইন্স, তুমি আমাদের সঙ্গে খাবে, বলল। ওখানে পৌঁছতে আর কতক্ষণ বাকি? 3-4 ঘন্টা, বলল পাঞ্চার। অবশ্য যদি কোনো বিপদ আপদ না হয়। ও কথা বলো না, অনুনয় করল ক্যাথি। খচ্চরগুলোর পিঠ ভর্তি সোনা নিয়ে ডে ফেরার আশা করছি আমি, বলল জিম। তারপর আবার আসতে হবে, কি বলো টম? ঘোড়াগুলোকে বোঝাই দিয়ে হাঁটতে হবে দেখো, মন্তব্য করল বুড়ো। আমি হাঁটছি না বাবা, বলল ক্যাথি। তারপর কাউবয়ের দিকে চোরাচাউনি হেনে, আমার পা ভীষণ নাজুক। তবে তো তোমাকে রেখে যেতে হবে, হেসে উঠল ওর ভাই। ব্ল্যাক হিলসে সোনার দাম সবার চেয়ে বেশি। যাত্রা শুরু হলে হ্যাসটি উপলব্ধি করলো ওর সঙ্গী উৎসাহ হারিয়ে ফেলেছে। খানিক দূর অবধি অবসন্ন ভঙ্গিতে এগোলো ক্যাথি। ঝুলে পড়েছে মাথা। বার কয়েক বিভিন্ন জায়গা সম্বন্ধে ওকে সতর্ক করতে হলো হ্যাস্টির। একবার তো সময় মতো লাগাম ধরে না ফেললে আছাড় খেত মেয়েটি। কেটে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা। হাঁটার গতিতে এগিয়ে চলেছে দলটি। কখনো কখনো সমতল জমি পেলে এসপার দাবিয়ে ঘোড়াদের মধ্যে চাঞ্চল্য আনার প্রয়াস পাচ্ছে যাত্রীরা। একঘেয়েমিতে ধরে ফেলেছে সবাইকে। এ সময় থেমে পড়ল ওদের গাড়ি। পিছিয়ে পড়া ডিউয়ের জন্য অপেক্ষা করছে। মনে হয় এটাই। চিনতে পারছো তুমি? প্রশ্ন করল। নিশ্চয়, ওই যে পুরনো শ্যাকটা, জবাব এলো। এই যে জিম, আমরা এসে পড়েছি। বিজয় হুঙ্কার ছেড়ে ঘোড়া দাবড়ে গিরিখাতে নেমে গেল লোকেরা। জয়ী ঘোড়া থেকে নেমে জরিপ করতে লাগলো জায়গাটা। এটার প্রতি ডিউয়ের মনোভাব শুনে ভোতা গলায় বলল সে, এখানে খনি আছে ভাবতেও পারছি না। যে কোনো অভিজ্ঞ মাইনার বলে দেবে এর চেয়ে ভালো জায়গা আর হয় না। খেকিয়ে উঠল বৃদ্ধ। তাঁবু ফেলার আয়োজন চলছে। শ্যাকটা দেখে এসে মহিলারা ঝটিতি সিদ্ধান্ত নিল সঙ্গে করে আনা তাঁবুই ব্যবহার করবে। এতে অন্তত মাকুসা বিষে আর অন্যান্য আতঙ্কের হাত থেকে বাঁচবে। গিরিখাতে শখানেক গজ তফাতে ঘাসের ছোট্ট একটা জমি। কটনউড আর বার্চের ছায়াঘেরা তাঁবু গাড়া হলো এখানে, এবং কোনো মতে একটা মাথা গোজার ঠাঁই করে দেয়া হলো জিম আর ডিউয়ের জন্যে। পাঞ্চার তার নিজের ইচ্ছেতে খোলা জায়গায় শোবে ঠিক করলো। ব্ল্যাঙ্কেট আর স্যারোলটাই যথেষ্ট তার জন্যে। হগম্যান এসবের বন্দোবস্ত যখন করছে, হ্যাসটি অলস পায়ে এগিয়ে গেল। আরও কিছুক্ষণ আলো থাকবে, বলল। দেখি কোনো হরিণ টরিণ পাই কিনা। তাজা মাংস পেলে তোফা জমবে। আসবে কি ল্যাড? আসবো, এখানে আমাকে দরকার নেই, তরিত জবাব এলো। বুদ্ধিটা ভালো ইন্স, আমরা তোমাকে দলের শিকারী করে নেব, হেসে বলল জিম। ঘোড়া চেপে ধেয়ে গেল ওরা। নিরাপদ দূরত্বে পৌঁছতে খলখলিয়ে হেসে উঠল ডিউ। তুমি চালাকের হাড্ডি ইন্স। আমি ভেবে পাচ্ছিলাম না কি অজুহাত দেখাবো। ওটা কদ্দূর আমি কখনোই ভালো মাপতে পারি না।
সোজাসুজি মাইল দুয়েকের বেশি হবে না, তবে মাঝে মধ্যে বাঁক নিতে হবে। ওই যে ফারের জটলার উপরে পাথর দেখতে পাচ্ছ, ওটাই রকিং স্টোন। তাই? এখান থেকে ওটা আগে কখনো দেখিনি আমি। একটা ঘন ঝোপ মারাচ্ছে ওরা। এমনই সময় সাবধানে একটা হাত তুললো হ্যাস্টি, রাইফেল আঁকড়ে পায়ে হেঁটে ঢুকে পড়ল ভেতরে। 10 মিনিট বাদে রিপোর্ট শুনতে পেল ডিউ, এবং তার পরপরই ফিরে এলো পাঞ্চার একটা বাচ্চা হরিণের মৃতদেহ নিয়ে। ওটা স্যাডেলে তুলে দিতে এগোলো। ওখানে একটা ডোবা আছে, জানোয়াররা পানি খেতে আসে বলল। মনে রাখার মতো জায়গা। দ্রুত এগিয়ে চলল ওরা, এবং এ মুহূর্তে গাছের চক্র ভেদ করে পৌঁছে গেল পাথর ঢিবির কাছে। গোড়া বেঁধে রেখে আলগোছে ঢুকে পড়ল গুপ্ত জমিটায়। খাতের ও প্রান্তে 5জন লোককে দেখা যাচ্ছে কাজে ব্যস্ত। হ্যাস্টি নিচুস্বরে কি একটা বলতে সিধে হলো ঝুঁকে থাকা একজন। পাল্টা সংকেত দিয়ে দৌড়ে আসতে লাগলো ওদের উদ্দেশ্যে। ইন্স, চেঁচিয়ে উঠল। চলে এসেছো তাহলে? না, এখনো পৌঁছাতে পারিনি, ঠাট্টা করে বলল হ্যাস্টি। কর্মীদের মধ্যে ইতিমধ্যে চলে গেছে ডিউ। কাজ চলছে কেমন? প্রশ্ন করল। জবাব দিল বার্নস। মিস্টার ল্যাড, একেবারে সোনায় ভরা, এমনটা আগে কখনো দেখিনি। গুড, বলল বেটে লোকটি। কিন্তু ওই মিস্টারটা বাদ দিতে হবে, আমরা সবাই এখানে পার্টনার। মাথা নাড়ল বার্নস। আমরা একটা মুহূর্ত নষ্ট করছি না, খাওয়ার কথাও ভুলে গেছি। ইয়েন্স বলছিল আমাদের নাকি বিরক্ত করা হতে পারে, বলে চলল। হ্যাস্টি এগিয়ে এলো। তোমার দেখানো বড় গাছটার নিচে মাল চাপা দিচ্ছি আমি। সেটা আবার কি? জানতে চাইল ডিউ। গাছের নিচে সোনা কবর দিতে বলেছিলাম আমি। আমাদের তাড়িয়ে দিলে ক্লেমের সঙ্গে সঙ্গে ওটাও যেন হাতছাড়া না হয় সেজন্যে, ব্যাখ্যা করল পাঞ্চার। জায়গাটা দেখিয়ে দেব তোমাকে। ইন্স, তোমার কাছে ঢাকনা খুলে দিচ্ছে আমি, উষ্ণ সুরে বলল ডিউ। কেমন বুঝছো নফলার? এত বড় ভাণ্ডারের কথা আমি আর শুনিনি, জবাব দিল ও। সত্যিকারের খনি কি বলো? সে আর বলতে। বালিয়ার মাটির নিচে খাঁটি সোনার পাতলা একটা স্তর আছে বেড রকে, ওদিকটায়। দোদুল্যমান পাথর সমৃদ্ধ খাড়া পর্বতটা দেখালো আঙুলের ইশারায়। সোনার আসল ভাণ্ডার, কিন্তু ওটা বাগাতে হলে ডিনামাইট লাগবে। ঠিকই বলেছ, সায় জানালো প্রসপেক্টর। যাকে এই গর্তটা ফাঁক করতেও প্রচুর খাটতে হবে কিন্তু। পাহাড়টার দিকে মনস্তাপ নিয়ে চাইল। মনটা ওর চলে গেছে ওটার গুপ্তধনে। প্রবেশদ্বার অবধি ওদের সঙ্গ দিল মোর। যা পারো বার করে নাও, বলল হ্যাস্টি। জিমের দলবলের বুঝতে দেরি হবে না, খামোখা ঘুরে মরেছে ওরা। তারপরেই কিন্তু বাঁধবে গন্ডগোল। কেমন আছে সবাই? জিজ্ঞেস করলো ছেলেটি। খুব সুন্দর দেখাচ্ছে ওকে, দাঁত বেরিয়ে গেছে হ্যাস্টির। জিমের সঙ্গে পুরোটা রাস্তা এসেছে, বেশ ফুর্তিতে আছে। মোরকে জিমের উদ্দেশ্যে মধুবর্ষণের সুযোগ দিতে খানিকক্ষণ চুপ রইল হ্যাস্টি। তারপর গা জ্বালানো হেসে জুড়ল। তুমি লোকটাকে পছন্দ করো না মনে হচ্ছে আমার। মিস হগম্যানের সঙ্গে মেলামেশা করে আর যাই হোক, খোঁচানোটা ভালো শিখেছ, বলল ছেলেটি। জানতে চাইল জিম সঙ্গে কজন লোক এনেছে। জয়ী, নামগুলো শুনে বলে উঠল মোর। ওই তো তোমাকে লটকাতে চেয়েছিল তাই না? হ্যাঁ, তবে লোকটা খাঁটি হলে আশ্চর্য হব না আমি। মাত্র 7 জন, তাও আবার জিম সহ? বেশি তো নয়, জোরালো কণ্ঠে বলল মোর। ও বিরোধিতা আসতে পারে ভাবেনি। তাছাড়া আমাকে আর ডিউকেও ওর দলের ভাবছে, অন্তত এখন অবধি, বলল হ্যাস্টি। ওদের অন্তত 6 জন আমাকে খতম করতে পারলে খুশি হবে। সিংহের গুহায় ড্যানিয়েলের দশা আমার। পার্থক্য শুধু এই যে এরা কয়ট। সান্ত্বনার বাণী শুনিয়ে কথা শেষ করল। মেয়েটা তোমাকে না দেখে খুব হতাশ হয়েছে, চলি। 7। পরদিন সকাল কর্মচাঞ্চল্য এনে দিল গিরিখাতের তাঁবুতে, এবং ডার্টের প্রথম পাত্রটির ধোলাই অবলোকন করল সকলে। তিল পরিমাণ হলদে ধাতু দেখানোর ফলে আনন্দে আত্মহারা দলটি
সমস্যারে অভিনন্দন জানল ডিউকে। ব্যাপারটা কি বলেছিলাম না? ভঙ্গি নিয়ে উপভোগ করলো বুড়ো। কাউকে তার উৎসাহ দেওয়ার প্রয়োজন পড়েনি। সোনালি উজ্জ্বলতায় অন্ধ হয়ে যন্ত্রপাতি নিয়ে পরম উৎসাহে কাজে লেগে পড়ছে লোকগুলো। কিন্তু দিনান্তে আগ্রহেও ভাটা পড়ল ওদের। সোনা পাওয়া গেছে সামান্য পরিমাণে। অভিজ্ঞ মাইনার জয়ী বিষয়টিকে ব্যাখ্যা করলো এভাবে: আমার আমরা প্রচুর রং পাচ্ছি কিন্তু আসল জিনিস পাচ্ছি না। হতাশাটাকে খারাপভাবে গ্রহণ করলো জিম হগম্যান। তুমি আমাদের গাধার খাটুনি খাটাচ্ছ ডিউ, অসহিষ্ণু স্বরে বলল সন্ধ্যেতে খেতে বসে। তোমার যদি গোল্ড মাইনিং সম্পর্কে আমার মতো অভিজ্ঞতা থাকতো, ওটা অবশ্য কোনো দিনে হবে না, তবে ও কথা বলতে পারতে না। শান্ত স্বরে পাল্টা বলল ডিউ। মাল ওখানে আছে, নিজের চোখেই দেখেছ। তবে ঘন জায়গায় খুঁড়তে পারিনি আমরা। কোদাল চালাবে আর গাদা গাদা সোনা উঠে আসবে তাই ভেবেছিলে নাকি? ওসব কেবল গল্পই হয় আর স্বপ্নে। কাল হয়তো কপাল ভালো যাবে আমাদের। তাই যেন হয়, বলল জিম। এন্স কোথায় আর ক্যাথি? এন্স গেছে শিকারে, আর মিস হগম্যানও সঙ্গে যেতে চাইলেন। বলছিল বসে থেকে নাকি ক্লান্ত হয়ে গেছে, ব্যাখ্যা করলো লরা। তুমি? না, আমার কাছে তো সবই দারুণ ইন্টারেস্টিং আর এক্সাইটিং লাগছে। জিম ওর উপর ঝুঁকে ফিসফিস করলো। আমি চাই আমার সঙ্গে যখনই থাকো খুশি থাকো তুমি। ওর কণ্ঠের উষ্ণতা নাড়া দিল মেয়েটির মন। গালে উঠে এলো রক্ত। কিন্তু কিসের যেন অভাব অনুভব করলো, এবং যে কথাগুলো শুনলে জিম খুশি হবে বলা হয়ে উঠল না সেগুলো। তবে ওর মৃদু হাসিতে সন্তুষ্ট হলো জিম। ক্যাথির সাহচর্য খুশি করতে পারেনি হ্যাশটিকে। রকিং স্টোন দর্শনে যেতে পারবে না ও। ও বিপদ হতে পারে বলায় হেসে উঠেছিল ক্যাথি। বিপদের মুখোমুখি আমরা আগেও হয়েছি, মনে করিয়ে দিল মেয়েটি। আমি ভেবেছিলাম একবারই বোধহয় যথেষ্ট। তুমি জানো না তোমার সঙ্গ কতখানি আকর্ষণীয়, ব্যঙ্গ করল ক্যাথি। তোমার ভাইয়ের মন ভেঙে গেছে মনে হলো। আমি ওর কথা আলাপ করতে আসিনি, এসেছি তোমার সম্পর্কে কথা বলতে। চোখে প্রশ্ন নিয়ে ওর দিকে চাইল হ্যাশটি। আমি তো তোমার মুখ বন্ধ করতে পারবো না, কিন্তু আমি শুনতেও চাই না। ছোট লোক, চেঁচিয়ে উঠল ক্যাথি। ফেরার রাস্তা জানলে দেখিয়ে দিচ্ছি, তৎক্ষণাৎ প্রস্তাব দিল হ্যাশটি। ওকে অবাক করে দিয়ে হেসে উঠল। না, আমাকে তাড়াতে এত ব্যস্ত কেন তুমি? কাজ আছে। একটু পরে ঘোড়া থামালো। এখানে অপেক্ষা করো, বলল। আমি কাছেই থাকবো। না, সিলভারকে ধরে রাখতে হবে না, ও নিজেই দাঁড়িয়ে থাকবে। মাটিতে লাগাম ফেলে রাইফেলটা নিল। ঝোপে ঢুকে পড়ল আলগোসে। গুলির শব্দ শুনতে পেল ক্যাথি। শীঘ্রই শিকারসহ ফিরে এলো জিম। হরিণটি অসার, চকচকে দেহখানা দেখে শিউরে উঠল মেয়েটি। অল্প কিছুক্ষণ আগেও প্রাণ চাঞ্চল্যে ভরপুর ছিল ওটা, আর এখন ওর মনের কথা পড়ে ফেলতে বেগ পেতে হলো না হ্যাশটির। তোমাকে বলেছিলাম এসো না, বলল। তাঁবুর কাছাকাছি না হওয়া পর্যন্ত নীরব রইল ক্যাথি। তারপর বলল, ইন্স, তুমি কি কখনো ভেবেছ রিগানের কথা? নির্বোধ লোকদের কথা যখন ভেবেছি তখন ওর কথা মনে পড়েছে। কর্কশ্বরে বলল, আমি একবার এক লোককে খুন করেছিলাম। নিচু স্বরে বলে চলল ক্যাথি। শুনেছ নিশ্চয়? করতে চাইনি, লোকটাই বাধ্য করেছে। ওকে ভয় দেখাতে চেয়েছিলাম, কিন্তু মারা পড়ল। ভুলে যাও, বলল কাউবয়। নিজেকে রক্ষার অধিকার তোমার আছে, আর তাছাড়া লোকটা তার পাপের শাস্তি পেয়েছে। গভীরভাবে ভাবতে গেলে মৃত্যু ব্যাপারটা খুবই মারাত্মক, দার্শনিকের মতো বলল ক্যাথি। ওই ঘুমই বলতে পারো। শুধু ঘুমটা ভাঙে না, হালকা চালে, বলল হ্যাশটি। মাথা নাড়ল মেয়েটি। আমার ভয় করছে, স্বীকার করল। কেন? জানি না, খুব মারাত্মক ধরনের ভয়, বলল। এবং আজকে কেমন কেমন যেন লাগছে। ঠিক হয়ে যাবে কাল সকাল নাগাদ। অস্থির পায়ে তাঁবুর উদ্দেশ্যে এগোলো। পাঞ্চার স্যাডল থেকে নেমে ছেড়ে দিল ঘোড়া। চার পেয়েদের নাগালের বাইরে একটা ডালে শিকার ঝুলিয়ে সেঁকে গেল সাপার স্বার্থে। বাতাসে ক্ষোভের ঘ্রাণ পেল। শীঘ্রই
উপলব্ধি করল ডিমের প্রতি তীব্র নিন্দাবাদে ব্যস্ত সকলে। বেটা গাঁজাখোর, আগেই জানতাম, বলল স্যাভেজ। মুখে খালি বড় বড় বুলি। এখানে অযথা নিয়ে এসেছে আমাদের, কিংয়ের মন্তব্য। কথা শুনে মনে হচ্ছে তোমাদের টাকা খেয়েছেও, বলল হ্যাস্টিং। কত টাকা লস হলো তোমাদের? আমরা জানের ঝুঁকি নিচ্ছি, সময়ও খামাখা নষ্ট করছি, তর্ক জুড়ল ডেনিস। তোমরা একা নাও, বলল হ্যাস্টি। সোনা বাক্সে ভরে রেডি রাখা উচিত ছিল, তাই না? কথা বলার সময় ট্যাগার্ডকে লক্ষ্য করছিল। অশুভ চেহারাটি আধার হতে দেখল। পরোক্ষ খোঁচাটা বুঝতে পারেনি জয়ী, হেসে উঠল। ডিউ পর্যন্ত এমন কথা দেয়নি, ও নিজেই বোকা বনে গেছে। তবে এখনো হাল ছাড়ার সময় আসেনি। ক্লেমের কথা কিছু বলা যায় না। ওর আশাবাদের জবাব দেয়া হলো বিদ্রুপ আর ভুকুটির মাধ্যমে। হ্যাশটি খাওয়া শেষ করলো, জয়ীকে শুভরাত্রি জানিয়ে টেনে নিল ব্ল্যাঙ্কেট। তখনই ঘুমালো না ও। ক্যাথির ভয়টা কি সত্যি নাকি অমূলক? আবার কোনো কৌশল খাটাচ্ছে না তো? হয়তো চাককে চিনে ফেলেছ, কিন্তু ওর ভাই তো ওকে রক্ষা করবে। জিম ওর আশঙ্কার কারণ কি? কিন্তু চিন্তাটা ঝেঁটিয়ে বিদায় করে দিল। পরদিন সকাল কোনো সৌভাগ্য বয়ে আনতে পারল না ফরচুন হান্টারদের জন্যে। গিরিখাতটার আগা পাশতলা পরীক্ষা করেও ফল হলো খুব সামান্য। জিউকে পর্যন্ত স্বীকার করতে হলো এখানে সময় ব্যয়ের কোনো অর্থ নেই। হতাশায় হতবিহ্বল হয়ে পড়েছে সে, যেন সে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছে এদিক সেদিক, হারিয়ে খুঁজছে যেন কিছু। একমাত্র হ্যাশটি বুড়ো সরু চোখে মাঝে মধ্যে ফুটে ওঠা বিদ্বেষপূর্ণ আনন্দের ছায়া আবিষ্কার করতে পারল। কিছুই বুঝতে পারছি না, হগম্যানকে বলল বুড়ো। ওই শ্যাকটায় আমি থেকেছি। ল্যাড থেকেছে, মনে করিয়ে দিল জিম। আমি ওটাই বোঝাতে চেয়েছি, সায় জানালো অপরজন। এইটা সেই গিরিখাত, খুঁজতে আসার দাগও রয়ে গেছে। লরা তোমাকে যে পথ নির্দেশ দিয়েছে তাতে এ জায়গার কথা আছে? অবশ্যই, না হলে এখানে আসতাম কিভাবে? অধৈর্য হয়ে সরে গেল জিম। বাকোয়াজ বুড়োটা নিশ্চয় কোনো ভুল চুক করেছে। মেয়েটির খোঁজে গেল। ওকে পড়ে থাকা গাছের গুঁড়িতে বসে থাকতে দেখল। চারধার পর্যবেক্ষণ করছে। বুকুটি মিলিয়ে গেলেও চেহারায় ক্লান্তি আর উদ্বেগের ছাপ জিমের। খনিটা খুঁজে পাওয়ার উপর ভবিষ্যৎ নির্ভর করছে ওর। তবুও মেয়েটির কথার জবাব দেওয়ার সময় মুখে হাসি টেনে আনল সে। কোনো সুখবর নেই। ল্যাডের চিঠি বোধ হয় আবার বিগড়েছে। ভুল জায়গায় নিয়ে এসেছে আমাদের। লরা এখানে পৌঁছানো মাত্র বুঝতে পেরেছে সেটা, কিন্তু চাচাকে কথা দিয়েছে বলে চুপ করে রয়েছে। কিন্তু এ মুহূর্তে যেহেতু ওরা ডেডউড থেকে অনেক দূরে এবং জিমের সঙ্গে বিয়ে হবে ওর, কাজেই গোপনীয়তার আর কোনো প্রয়োজন নেই। জিমের প্রতি মায়াবশত মুখ খুলল। লক্ষ্যও করেনি ওকে গভীর মনোযোগে মাপছিল লোকটি। তুমি ঠিকই বলেছ, কিন্তু চাচাকে খুব নিশ্চিত মনে হচ্ছিল, বলল। পাহাড়ের দেয়ালে ঘেরা একটা বাটির মতো জায়গার উল্লেখ ছিল। বিপজ্জনক একটা চূড়া আর গোপন একটা ঢোকার রাস্তার কথাও মনে পড়ছে। আমার ধারণা ঠিক রাস্তাতেই এসেছি আমরা, কাছেই কোথাও আছে ওটা। জিম আরও খুঁটিয়ে খুঁটিয়ে জানতে চাইলেও নিশ্চিত করে কিছুই বলল না মেয়েটি। এতে তোমার চাচার কিছু মনে পড়লেও পড়তে পারে, বলল জিম। অভিশাপ দিল শ্বাসের নিচে। বললেই ভালো, বলল লরা। ব্যর্থ হলে মন ভেঙে যাবে বেচারা। তাঁবুতে ফেরার পথে ক্যাথির সঙ্গে দেখা হলে আদেশ দিল, ওই কাউবয়টা আজ রাতে শিকারে গেলে তুমি এখানে থাকবে। কেন? প্রশ্ন করল ক্যাথি, চোখের ভাষায় স্পষ্ট বিদ্রোহ। জরুরি তাই, খেকিয়ে উঠল জিম। অবশ্য ফকির হয়ে থাকতে চাইলে অন্য কথা। অবসন্ন দেহভঙ্গি করল ক্যাথি। আমার আর এসব ভাল লাগছে না, চেঁচিয়ে উঠল প্রায়। তুমি ঠিকই বলেছিলে জিম, ওকে বশ মানানো অসম্ভব আমার পক্ষে। দরকারও পড়বে না, ওকে আমিই ম্যানেজ করতে পারবো, বলল কর্কশ কণ্ঠে। খাবার জোগাড়ের জন্য পাঞ্চারটি বেরিয়ে পড়ার ঘণ্টাখানেক পরে ছুটতে ছুটতে তাঁবুতে এসে ঢুকলো স্যাবেস। এক টানে টেনে নিল
একপাশে টেনে নিয়ে গেল হগম্যানকে। বস, আমাদের ঠকানো হয়েছে, বলল। ইন্সকে ফলো করেছিলাম, ওকে স্বীকার করতেও দেখলাম, কিন্তু তারপর ফিরে আসার বদলে যেতেই থাকলো। ফালতু ঘুরছিল না, একটা বিশেষ জায়গার উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু কপাল খারাপ আমার। এর পরপরই ওকে হারিয়ে ফেললাম। অপদার্থ কোথাকার। তীব্র ভৎসনা করল জিম। আমার দোষ না বস। একটা খোলা জায়গায় পৌঁছানোর পর ওর কালো ঘোড়াটার কারণে আর এগোতে পারিনি। তবে হলপ করে বলতে পারি ও আমাকে দেখতে পায়নি। আচ্ছা ঠিক আছে, ও ফিরলে কি করতে হবে জানা আছে তোমার। গুপ্তচরটা ঠিকই বলেছে। হ্যাস্টির বিন্দুমাত্র সন্দেহ হয়নি ওকে অনুসরণ করা হয়েছে, তবে কোনো সুযোগ নেয়নি ও। রকিং স্টোনে কাজ ভালোভাবে এগোচ্ছে এবং যথেষ্ট দ্রুততায় উত্তোলিত হচ্ছে শোনা জেনেছে সে। কাল কিছু একটা ঘটবেই ঘটবে, মুরকে বলেছে ও। বিদায়ের সময় গিরিখাতে কিছু পাওয়া যায়নি। ডিউ যত ভালোই অভিনয় করুক না কেন, সন্দেহ জন্মাচ্ছে জিমের। ডেডুডে ফিরে যাবে হয়তো হাল ছেড়ে। ডিউও এটাই আশা করছে, তবে অত সোজা না। চোখ কান খোলা রেখো, আর আগুন জ্বেলো না। দিনের আলোয় বহু দূর থেকেও ধোঁয়া দেখা যায়। গিরিখাতে যখন ফিরল তখন সব কিছু স্বাভাবিক। শ্যাকের সামনে গিয়ে ঘোড়া থেকে নামলো। ডেনিসের হাতে তুলে দিচ্ছে শিকার। এমনই সময় দলের একজন কুশলী হাতে কেড়ে নিল ওর অস্ত্র, আর অন্য দুজন চেপে ধরল কবজি। প্রচণ্ড মোচড়ে নিজেকে মুক্ত করে কাছের লোকটার মুখে পাথরে ঘুষে বসালো স্যাভেজের। কিন্তু চাক ঝুলে রইল এবং ট্যাগার্ড পেছন থেকে ধেয়ে এসে ধাক্কা মেরে কাউবয়কে ফেলে দিয়ে হাঁটু গেড়ে বসলো ওর উপর। হাত পা ছড়িয়ে অসহায়ের মতো মাটিতে পড়ে রইল হ্যাস্টিক। মুহূর্ত লাগলো শত্রুদের ওর কবজি জোড়া দখল করতে। তারপর উঠে দাঁড়াতে দেয়া হলো ওকে। স্যাভেজও উঠে পড়ে ঘাড় ভাঙল কি না উদ্বেগের সঙ্গে পরখ করে দেখছে। ভাঙেনি বুঝে বন্দির দিকে মুঠো বাগিয়ে দু কদম এগিয়ে এলো। শালা গরুচোর, খেকি উঠল তোকে আমি। প্রকাণ্ড একটা থাবা কাঁধ চেপে ধরে পিছে টেনে আনলো ওকে। ওভাবে না, গম্ভীর স্বরে বলল জয়ী। কারো হাত খোলা থাকলে তবে মারতে হয়, এই যেমন আমার। আমন্ত্রণটা গ্রহণ করল না স্যাবেস, বুড়ো কুচকেই সন্তুষ্ট করল নিজেকে। ধন্যবাদ জয়ী, বলল হ্যাস্টি। এসবের কি অর্থ তুমি জানো নিশ্চয়। হগম্যান তোমার সঙ্গে কথা বলতে চায়, এটুকুই জানি। সেজন্যে এভাবে। আচ্ছা যাই দেখি। জিম, ডিউ আর মহিলারা যেখানে বসে আসছে সেখানে হেঁটে গেল। অনুসরণ অনুসরণ করলো জিমের লোকেরা। প্রসপেক্টর অস্বস্তি বোধ করছে মনে মনে। মনে হলো তোমার লোকের লোকেরা আমার উপর হামলে পড়ার কারণটা জানতে পারি। রুদ্ধ কণ্ঠে শুধালো কাউবয়। আমার আদেশ, সংক্ষেপে বলল জিম। কোথায় ছিলে তুমি। শিকার করতে গিয়েছিলাম। তারপর ঘোড়াটার ব্যায়াম দরকার, দৌড় করাচ্ছিলাম। মিথ্যে কথা, শুরু হলো পাঞ্চারের চোখ। আমার হাত বেঁধে বুদ্ধির পরিচয় দিয়েছ তুমি। বেপরোয়া লোক আগেও সামলাতে হয়েছে আমাকে। হ্যাঁ, ব্যঙ্গের সুরে বলল চারপাশের কর্কশ কঠোর মুখগুলো। একবার চোখ বুলিয়ে নিল হ্যাস্টি। হগম্যান ফিরে একটা আঙুল তাক করলো বুড়ো মানুষটির দিকে। লরার কাছে শোনা খনির অবস্থানটার বর্ণনা দিয়ে বজ্রপাত ঘটালো। কোথায় সেটা। একটুও পরিবর্তন হলো না ডিউয়ের মুখের চেহারা। অমন কোনো জায়গার কথা মনে পড়ছে না আমার, ফাঁকা স্বরে বলল বিড়বিড়িয়ে। অথচ এটার কথা ঠিকই মনে পড়েছে তীব্র ব্যঙ্গ জিমের কণ্ঠে। ওই পুরানো শ্যাকটা। কিস্তি বাধা দিল ওর বাক্য শেষ করতে। ফালতু বাদ ছাড়ো, সত্যি কথা বলো। আগুন ঝরালো জিম। তোমাকে গাছে বেঁধে লোক দিয়ে চাপকালে ঠিকই মনে পড়বে, বাধা দিল লরা। জিম, ভুলে যেও না, তুমি আমার চাচার সঙ্গে কথা বলছো। সে যদি ভুলে গিয়ে থাকে খনিটা। হাতের দোলায় ওকে থামিয়ে দিল জিম। অনেক ব্যাপার আছে যেগুলো তুমি জানো না। ও তোমাকে ঠকানোর প্ল্যান করেছে। ল্যাড নিজের সম্পত্তি নিজেই চুরি করবে বলতে চাও। সিলেসের সঙ্গে প্রশ্ন করলো পাঞ্চার। খনিতে ওর এক তিল অধিকারও নেই, কঠোর স্বরে বলল জিম। ও টমাস ল্যাড না, ওয়েসাইড থেকে তুলে আনা একটা বুড়ো মাতাল। লরার দিকে ফিরল। শোনো লক্ষ্মীটি, তোমার সঙ্গে কথা বলার পর পুরো এলাকাটা তন্ন তন্ন করে খুঁজেছি আমি, কিন্তু তোমার চাচাকে পাইনি। খুব সম্ভব মারা গেছে সে,
তোমাকে দুঃখ দিতে চাইনি বলে বিকল্প একজনকে হাজির করে তোমার হাতে খনিটা তুলে দিতে চেয়েছিলাম। এই বুড়োটা আমার প্রস্তাব লুফে নিয়েছিল, কিন্তু বদমাসটা যদি একাই সব ভোগ করতে না চাইতো তবে আর কোনো অসুবিধা ছিল না। আমি তখন সমস্ত ঘটনা তোমাকে খুলে বলতাম। আমি তোমাকে মিথ্যে বলেছি সত্যি, কিন্তু সে শুধু তোমারই স্বার্থে। উঠে দাঁড়িয়েছে মেয়েটি। অগ্নিকুণ্ডের আলোতে ফ্যাকাশে দেখাচ্ছে ওর মুখ। তোমার কথা বিশ্বাস করতে আপত্তি নেই আমার, শান্তস্বরে বলল আত্মমর্যাদার সঙ্গে। কিন্তু এ লোক আমার চাচা না হলেও একে আমি চাচা হিসেবে মেনে নিয়েছি। এর কোনো ক্ষতি আমি হতে দেব না। লরার কণ্ঠে এমন একটা কিছু ছিল যে জন্যে মনে মনে ক্ষেপে উঠলেও নিজেকে সামলে নিল জিম। ধন্যবাদ তোমাকে মিস ল্যাড, বলল হ্যাস্টি। ডিউকে পিটিয়ে কোনো লাভ হবে না হগম্যান। ও যেটা জানে না সেটা বলবে কিভাবে? তোমাকে আমার সঙ্গে বোঝাপড়া করতে হবে। তোমার সঙ্গে? অগ্নিবর্ষণ করল জিম। ওর কপালে পিস্তল ঠেকাও, কথা না ফুটলে গুলি ফুটিয়ে দেবে। সজোরে হেসে উঠল কাউবয়। সোনার হাঁসকে মেরে ফেলবে? বেশ, মারো। চাক, আগেও তো একবার চেষ্টা করেছিলে। ক্যাথির চেহারায় বিস্ময় ফুটতে দেখে বলে চলল, হ্যাঁ, এই সেই লোক মিস হগম্যান, যে তোমাকে বেঁধে রেখেছিল পাহাড়ে। এই যে সেই লোক, জানতাম না আমি। ক্যাথি? ও জোর খাড়া করল জিম, কিন্তু মিথ্যেটা ধরা পড়ে গেল। এই বেটাই আমার কাপড় চুরি করে পরে কালো ঘোড়ায় চড়ে মাইনারদের খুন করেছে ডাস্টের জন্যে। ঠান্ডা কণ্ঠস্বরটি বলছে। মুখ একদম বন্ধ। গর্জে উঠে পিস্তলের নলটা ওর কানে চেপে ধরল চাক। জটলা থেকে কেউ একজন বিড়বিড় করে গালি ঝাড়ল, জয়ী। এবারে তুমি কিছু শোনো মিস ল্যাড, বলতে থাকলো হ্যাস্টি। ডিউ যদি মাইনটা চাইতো, এবং সত্যি চাই সে তোমার জন্যে। জানি আমি, বলল মেয়েটি। মায়া ভরে চাইলেও একবার আগুনের পাশে মাথা নিচু করে বসে থাকা লোকটির দিকে। কিন্তু হগম্যান ওটা একাই দখল করে নিতে চেয়েছিল। ওয়ে সাইডে অপেক্ষা করছিল কেন সে? তোমার সঙ্গে এসেছে যে ট্যাগার, তার জন্যে। ওর পোষা কুকুর লোকটা। স্পষ্ট বোঝা যায় তোমার আসল কথা জানতো, আর তখন থেকেই প্ল্যান করতে লেগেছে। ডে টু ডে ডেভ মুরকে ঝোলানোর চেষ্টা, আর আমার পেছনে রিগানকে লেলিয়ে দেওয়ার ব্যবস্থা ওরই করা। উদ্দেশ্য সিদ্ধি হয়নি দেখে পরে অন্য রাস্তা ধরেছে। স্টেজ কোচ ডাকাতিতে আমাকে ঘুষের লোভ দেখিয়ে চাক আর কিংয়ের মতো খচ্চরদের পাঠিয়েছে আমাকে সাহায্য করতে। ওরা ব্যর্থ হয়েছে, ফলে তোমার সোনার খনিটা এখন জিমের একমাত্র ভরসা। আমি এর একবর্ণ বিশ্বাস করি না, উদ্যত স্বরে বলল লরা। এখন করছো না, তবে একসময় করবে, বলল হ্যাস্টি। ভালো ছাড়া কিছুকে খারাপ ভাবতে শেখনি তুমি। ধন্যবাদ লরা, মৃদু হাসল জিম। তুমি বিশ্বাস করবে না জানতাম, তাই ওকে বাধা দিইনি। পিস্তলের দরকার পড়বে না, যাক, ওটা সরাতে পারো, আত্মবিশ্বাসের সঙ্গে বলল বন্দি। তোমাদের বস গাছে চড়েছে, এখন শুধু পিছলে পড়া বাকি। হ্যাস্টির ঘৃণাপূর্ণ অবজ্ঞায় মাথায় আগুন ধরে গেলেও বহু কষ্টে সেটা নিভিয়ে ফেলল জিম। ওর লোভটা প্রবলতর এখনো। কথা যখন বলল কণ্ঠ কাঁপছে তখন। তোমার তাই মনে হচ্ছে? শোনো, কাল সকাল নাগাদ যদি মুখ না খোলো, তবে আমার লোকদের বাধা দেব না আমি। তোমাকে নিয়ে ওরা যা খুশি তাই করবে। খনিটা তোমাকে ছাড়াও খুঁজে বের করতে পারবো আমরা। এই গলাকাটাদের নিয়ে? হ্যাস্টির কণ্ঠে বিদ্রুপ। এরা সেলুন আর জেলে যাওয়ারই উপযুক্ত, আর কিছু না। ওকে শ্যাকে ঢুকিয়ে দরজায় পাহারা লাগাও, আদেশ করল জিম, এবং আঘাত করার অদম্য আক্রোশে জুড়ে দিল, আর কালো ঘোড়াটাকে গুলি করো। সারাশির মতো এঁটে বসেছে হ্যাস্টির ঠোঁটজোড়া, কিন্তু সে কথা বলার আগেই উঠে পড়েছে ক্যাথি। না, চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ কণ্ঠে, ওই ঘোড়াটা আমার। যদি লোকগুলো নেতার দিকে চাইছে কি ভেবে গম্ভীরভাবে মাথা নেড়ে সায় জানালো সে। বন্দি স্বস্তির শ্বাস ফেলল। এ মুহূর্তে সে প্রায় প্রেমেই পড়ে গেছে তার চার পেয়ে সঙ্গীটির, রক্ষাকারী ক্যাথির। ওকে শ্যাকে ঢুকিয়ে দেয়া হলে অবজ্ঞাসূচক শেষ কথাগুলো উচ্চারণ করল। ঘুমে ডুবে যেও চাক, সেজন্যে তোমাকে ভাবতে হবে না। ক্ষুব্ধ প্রতি উত্তর এলো। উল্টানো একটা বাক্সে বসে বাইরে
প্রহরীর অবিরাম পদশব্দ কান পেতে শুনছে হ্যাসটি। শীতের রাত, ফলে লোকটা দ্রুত পায়চারি করছে। ওর মনে কেবল একটিই চিন্তা, পালাতে হবে। লরা ল্যাডের চোখ খুলে দেওয়ার মরিয়া প্রচেষ্টা বেথা গেছে। ইতিমধ্যে মুখ খুলেছে মেয়েটি। খনির অবস্থান বার করা এখন সময়ের ব্যাপার মাত্র। বাঁধনগুলো পরীক্ষা করে দেখল। ক্যাটলম্যানদের মতো করে বাঁধেনি বলে ধন্যবাদ দিল ভাগ্যকে। আধারে দাঁত বেরিয়ে পড়ল ওর। কসরত এবং সামান্য চামড়ার বিনিময়ে হাত মুক্ত হবে ওর। সে এক ত্যাগ করবে কিভাবে এ নিয়ে ভাবছে না সে। জীবিকার তাগিদই নিরীক্ষণে অভ্যস্ত করে দিয়েছে তাকে। সে একটা প্রথমবার দেখেই লক্ষ্য করেছিল পেছনের দুটো গুড়ি পচা, কিন্তু তাঁবু নীরব না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আধ ঘন্টা কেটে যাওয়ার পর কে যেন কথা বলল বাইরে। বোকামি করো না ট্যাগাট, আমার ভাই মনে করছে আমি ওকে বোঝাতে পারবো। দরজা খুলে সরে যাও, নইলে। মোটা লোকটা গজগজ করে জবাব দিল, শুনল, এবং তারপর অস্পষ্ট এক চিলতে আলো এসে পড়ল। ক্যাথি হগম্যান প্রবেশ করলে। ল্যান্টারটা রেখে যেতে পারো, তীক্ষ্ণ কণ্ঠে বলল মেয়েটি। লোকটা চলে গেলে বন্দির দিকে ফিরল। ইন্স, এটা তোমার শেষ সুযোগ। তুমি মুখ না খুললে তোমার পেছনে লোকদের লাগিয়ে দেবে জিম। ওরা কিন্তু তোমাকে মনে প্রাণে ঘৃণা করে। আসার সময় জানোয়ারগুলোর কথাবার্তা কানে এসেছে। তোমার সঙ্গে কি কি করবে আলোচনা করছিল। আমাকে ভয় দেখাতে এসেছো? না, কিন্তু আমার ভাইকে ওভাবে আক্রমণ করতে গেলে কেন? সত্যি কথাটা ওকে জানিয়ে দেওয়া দরকার মনে করলাম। আর সুযোগ নাও তো পেতে পারি। সেফ পাগলামি, বলল ক্যাথি। ও তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। যদি না নার কোনো ব্যাপার এখানে নেই, বাধা দিল হ্যাসটি। এখন পিছিয়ে যাওয়ার অর্থ আমার মৃত্যু। তুমি নিজেও সেটা জানো। ও যদি তোমাকে পাঠিয়ে থাকে, আইডিয়াটা আমার। জানতাম কাজ হবে না, তবু তোমার সঙ্গে দেখা করার দরকার ছিল, বলল ক্যাথি। আবেগ ভর করল ওর কণ্ঠে। তোমাকে আমার বাঁচাতেই হবে। কথা দাও তুমি আমাকে নিয়ে যাবে বাইরের বদমাসটাকে কাবু করে। ঘোড়া নিয়ে এখান থেকে চলে যেতে পারি বাইরের মুক্ত দুনিয়ায় একসঙ্গে। কাজ ঘেঁষে এলো ও। ল্যান্টার্নের কম্পমান শিখায় উন্মোচিত হলো ওর ঈষৎ ফাঁক হওয়া আকুতিপূর্ণ ঠোঁট আর ব্যগ্র চোখজোড়া। কাউবয় নিজেকে মোহমুক্ত করলো অতি কষ্টে। ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গ পাল্টালো। ঘোড়াদের কথা যখন তুললেই সিলভারকে সেভ করার জন্য ধন্যবাদ, বলল। আমার কিছু একটা হয়ে গেলে তুমি ওর দায়িত্বটা নিও। শ্বাস চাপলো ক্যাথি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু দেখো দেখো তোমার কিছুই হবে না। তুমি ঠিকই থাকবে, বলল ফিসফিসে। আমার কাছে ছুরি আছে, সেই যে সেটা। পালাবো আমরা, তারপর সুখের নীড় গড়ব। ভীরু হাসল। সত্যি বলছে নাকি ফের অভিনয়? অন্তত সে মুহূর্তে ওটা অভিনয় বলে মনে হলো না জিমের। কিন্তু ওর সৌন্দর্য বা হৃদয়ের উষ্ণতা কোনোটাই সাড়া জাগালো না ওর মনে। এবং মিথ্যে বলে যান বাঁচানোর লোক সে নয়, সম্ভব নয়। নরম সুরে বলল, আমি ছন্ন ছাড়া লোক, এছাড়া উপায়ও নেই। আর তুমি অভাব সইতে পারবে না। তুমি ওই লোকগুলোর কথা ভাবছ। ওদের খুঁজে বার করতে সাহায্য করব আমি। আর টাকা পয়সার কেয়ার আমি করি না, ইন্স। চকিতে ওর গলা জড়িয়ে ধরে সেটে গেল ক্যাথি। আমি শুধু তোমাকেই চাই, বিড়বিড় করল। দাসী করে ও রাখো যদি। ভাবলেশীন মুখটায় চোখ তুলে চেয়ে থেমে গেল। এসব তোমার মনের কথা নয়, কঠোর স্বরে বলল ইন্স। কাউকে যদি কখনো ভালোবাসি, সে আমার দাসী হোক, চাইব না। এমনভাবে গুটিয়ে সরে গেল ক্যাথি যেন মেরেছে ওকে ইন্স। তুমি আমাকে ভালোবাসো না? জিজ্ঞেস করলো। কণ্ঠ আবেগ হারিয়েছে। মাথা নাড়ল হ্যাসটি। তুমি খুবই সুন্দরী, কিন্তু আমার সঙ্গে জীবন কাটানোর বদলে জীবন খোয়াতেও রাজি তুমি, ক্রুব্ধ স্বরে বলল মেয়েটি। বেশ, তবে মরো। শ্যাক থেকে প্রায় ছুটে বেরিয়ে দরম করে দরজা লাগিয়ে দিল। ট্যাগার্ডকে একটা চোখা নির্দেশ দিল, শুনতে পেল ইন্স। লোকটা ভেতরে এসে ওর বাঁধন পরীক্ষা করে দেখল। তারপর নীরবতা। স্বস্তির শ্বাস ত্যাগ করলো কাউবয়। ওয়াইল্ড বিল ভালো উপদেশ দিয়েছিল।
বলল আপন মনে। কতখানি সত্যি আর কতখানি অভিনয় বোঝা গেল না। মৃদু হাসল। ওর স্বামীর বিবাহিত জীবনে একঘেয়ে লাগবে না। এবার কাজে লেগে পড়ল। কায়দা কসরত করে খুলে ফেলল কবজির বাঁধন। তারপর তুলে নিল লণ্ঠনটা। জরিপ করল জেলখানার পেছনটা। ট্যাগারটির পায়ের আওয়াজ যখন সবচাইতে ক্ষীণ, সে মুহূর্তে দুর্বলতম জায়গাটায় লাথি মারল। গুড়িটা টুকরো টুকরো হয়ে ভেঙে পড়ল। ভাগ্য ভালো, শব্দ তেমন হয়নি। আরেকবারের লাথিতে শরীর গলানোর উপযোগী ফাঁক তৈরি হলো। ক্রল করে গিরিখাতের পাশ দিয়ে এগিয়ে চলল। দ্রুত অথচ নিঃশব্দে এক ছায়া থেকে চলে যাচ্ছে আরেকটির আড়ালে। একটা ঝোপের পেছন থেকে তাঁবুর শেষ প্রান্তে পা রাখতেই একটা সন্ডামার্কা দেহ ধাক্কা খেল ওর সঙ্গে। পলকে গলা টিপে ধরল হ্যাসটি। অতর্কিত হামলায় ঢলে পড়ল লোকটা। চেঁচালে শেষ করে দেব, তীব্র স্বরে ফিসফিসালো হ্যাসটি। ভয় দেখাতে ইস্পাত দীর্ঘ আঙুল ডুবিয়ে দিল শ্বাসনালীতে। কোনো প্রতিরোধ নেই দেখে মুঠো শিথিল করল। নাম কি? বলল। আস্তে বলো। আমি জয়ী। শ্বাস রুদ্ধ হয়ে আসা লোকটা কোনো ক্রমে বলতে পারল। আসছিলাম তোমাকে ছেড়ে দিতে। তোমার পিস্তল দুটো আমার বেল্টে। বিশ্বাস হলো না হ্যাসটির। এক হাতে হাতড়ে অস্ত্র খুঁজে পেল। এবার শায়িত মাইনারটির বুক থেকে হাঁটু সরিয়ে নিল। উঠে দাঁড়াতে দিল ওকে। ব্যথায় দপদপ করছে গলাটা। রোগড়ে নিল ও। ভালুকের থাবা তোমার ইন্স, বলল জয়ী, এবং ব্যাখ্যা দিতে হবে বুঝে বলে চলল। ওই লোকগুলোকে প্রথম থেকে অপছন্দ আমার। আর তোমার মুখে চাকের খুনগুলোর কথা শুনে খিচড়ে গেছে মেজাজটা। একজন ভালো বন্ধুকে হারিয়েছি আমি। তাই ভেবে রেখেছিলাম তোমাকে ছাড়িয়ে আনবো, তারপর তোমার সঙ্গে ভিড়ে যাব। সরি, বলল হ্যাসটি। আমি আধারে তোমাকে চিনতে পারিনি। আমার ঘোড়াটা কোথায় জানো নাকি? আমারটার সঙ্গে আছে, ক্যাম্প থেকে দূরে, বলল জয়ী। স্যাডল পরাতে চেয়েছিলাম, কিন্তু মাথাটা প্রায় উড়িয়েই দিচ্ছিল আর কি। তবে চমৎকার ঘোড়া ওটা। রাতের কালো মখমল ভেদ করে ঘোড়া যেখানে বাঁধা সেদিকে রওনা হলো ওরা। নিচু আনন্দধ্বনি করে মনিবকে স্বাগত জানালো সিলভার। মুহূর্ত বাদে ঝোপে মিশে গেল অশ্বারোহী দুজন। একটা প্রশ্ন করল জয়ী। আশপাশে আমার বন্ধুরা আছে, জবাব পেল।